ফ্রেশ হয়ে অজু করে আসতে। মেঘাও আদ্রিয়ানের কথা মতো অজু করে আসলো। আদ্রিয়ানও অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হতে গেল। প্রায় 30 মিনিট পর মেঘা একদম গোসল করেই বের হয়েছে। রুমে এসে দেখে আদ্রিয়ান আগে থেকেই বসে অপেক্ষা করছে তার জন্য। আদ্রিয়ান পাঞ্জাবিটি বদলে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে। আদ্রিয়ান হয়তো গোসল করে এসেছে। চুলগুলো হালকা কপালে ল্যাপটানো, খুবই স্নিগ্ধ লাগছে তার অর্ধাঙ্গকে। আদ্রিয়ান হাতের জিনিসগুলো থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে নজর দিল। তার খুব পছন্দের শাড়ি পরেছে মেঘা, অ্যাশ কালারের মধ্যে হালকা সিল্ক মিশ্রিত জর্জেটের শাড়ি। তার মধ্যে মাথায় টাওয়াল প্যাঁচানো, হয়তো গোসল করেছে। কপালে ফোঁটা ফোঁটা পানি এখনো লেপ্টে আছে, কৃত্রিম শ্বাসটা নেই। মেঘা হালকা মেকআপ করেছিল আর চুলগুলো হিজাব দিয়ে বাঁধা ছিল, তাই এসব তুলতে তার তেমন কষ্ট হয়নি। আদ্রিয়ান হাতের জিনিসগুলো রেখে মেঘার কাছে গেল। এরপর নামাজের কথা বলে দুজনেই নতুন জীবনের সূচনা করতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, যাতে তাদের জীবনে কোনো ধরনের অশান্তি না আসে। এরপর নামাজ পড়া শেষ হলে দুজনেই জায়নামাজ গুছিয়ে নিল। মেঘা আদ্রিয়ানেরটা নিয়ে নিল। এরপর দুজনের জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রাখলো। এরপর মেঘা যখন পিছনে ফিরবে তখন দেখে আদ্রিয়ান তার পিছনেই আছে, যার জন্য হালকা ধাক্কা খেলো। আদ্রিয়ান সেসবে তোয়াক্কা না করে মেঘাকে নিয়ে বেডে বসালো। এরপর মাথা থেকে ওড়না দ্বারা হিজাবটা খুলে নিয়ে চুলগুলো ছেড়ে দিল। মেঘার চুলগুলো অনেকটাই বড়, যার জন্য চুলগুলো বেডে ছড়িয়ে গেল। এখনো অনেকটাই ভিজা। এই মেয়ে যদি চুল ভিজাই তাহলে আর সেই চুল সহজে শুকায় না। সার্ভেন্টকে দিয়ে এই মেয়ের চুল শুকাইতে হতো, না হলে ঠান্ডা লেগে যেত। মেঘের আপু এই বিষয়ে আদ্রিয়ানকে আগেই বলে রেখেছিল, যার জন্য আদ্রিয়ান আগে থেকেই একজন সার্ভেন্ট রেখেছিল মেঘার চুলের যত্ন করার। কিন্তু মেঘাকে জিনিসটি বুঝতে দেয়নি, কারণ সার্ভেন্টটিকে আগে থেকে বলা হয়েছিল যে মেঘার চুলগুলো তার খুব পছন্দের, তাই সেই সার্ভেন্টই মেঘার চুলের সব যত্ন নিবে, এমনটাই মেঘাকে বলা হয়েছিল। যার জন্য মেঘাও হাসি মুখে তা মেনে নেয়, কারণ মেঘা নিজের চুল নিজে কখনোই যত্ন নিতে পারতো না, সবসময় তার আব্বুই যত্ন করত। আদ্রিয়ান টাওয়াল নিয়ে মেঘার চুলগুলো মুছে দিচ্ছে। মেঘা যখন এসব দেখলো তখন সাথে সাথে সরে গিয়ে, আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। মেঘার এরূপ কথা শুনে আদ্রিয়ান ভুরকুচকে ব্যঙ্গ করে বলল, আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, আগে তো তুমি মুছতে। বাচ্চা বাচ্চার মতো থাকো, এত পাকনামি করতে কে বলেছে? আদ্রিয়ানের এরূপ ব্যঙ্গাত্মক কথা শুনে মেঘার তো চোখ কপালে। কি বলে এই লোকটা, আমি বাচ্চা? মেঘা ওটা থেকে সরিয়ে সামনে আদ্রিয়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে এক হাত উঁচু করে শাসিয়ে, কি বলে এই লোক? আমি বাচ্চা? কি বললেন আমি বাচ্চা? আমি বাচ্চা হলে আপনি তো বুইড়া, আর বাচ্চা হলে বিয়ে করেছেন কেন? আপনার মতো বুড়ি দেখেই বিয়ে করতেন। জোরে জোরে এসব বলে মেঘা হাঁপাতে লাগলো। আর হঠাৎ মেঘার এরূপ কাণ্ডে আদ্রিয়ানের পেট ফেটে হাসি আসছিল। যাই হোক, বউটা তার ঝগড়া করতেও জানে, আর একটু খেপালে মন্দ হয় না। কি বললে? আমি বইরা? আরে, আমার পিছনে মেয়েদের লাইন লেগে যায়, কারো প্রেমিক হওয়ার জন্য, কারো জামাই হওয়ার জন্য, আর কারো কত কি। নিতান্তই আমি ভদ্র ছেলে, তাই ওইসবে চোখ যায়নি। এখন মনে হচ্ছে ওইগুলোকে সায় দিলেই ভালো হতো, আজকে এই বাচ্চার কথাগুলো শুনতে হতো না। আদ্রিয়ানের কথা শুনে মেঘার আগুনের মধ্যে ঘি ঢালার কাজ হলো। আপনি ওই মেয়েদের সায় দেবেন? হ্যাঁ, সায় দেব না কেন? নিজের বউ যখন বুড়িটা বলে, তখন তো আমার মতো বুড়ি দেখেই মেয়েদের পিছনে ছুটতে হবে। বউয়ের আদেশ বলে কথা, মানতে তো হবে। আদ্রিয়ান ইনোসেন্ট ফেস করে বলল। এরপর মেঘার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য প্রস্তুতি নিল। ঠিক আছে, যান আপনি আপনার পছন্দের মেয়ের কাছে। ধুর, থাকবই না এখানে। কেন যে আব্বুর কথায় রাজি হলাম আপনাকে বিয়ে করার, এখন আমার কপাল পুড়ছে। জামাইটা পুরো লুচু। এসব বলতে বলতে মেঘা পিছন দিকে হাঁটা দিল। আদ্রিয়ানের এখন পেট ফেটে হাসিটা আর আটকাতে পারল না, হা হা করে হেসে দিল। আদ্রিয়ানের হাসির শব্দ শুনে মেঘা পিছনের দিকে তাকিয়ে আদ্রিয়ানের হাসি দেখতে লাগলো। বুঝতে পারলো না এখানে হাসি কি হলো। আবার ফিরে আসলো মেঘা আদ্রিয়ানের কাছে। এই, আপনি এরকম অসভ্যের মতো হাসছেন কেন? আসলে তুমি একটা পিচ্চি, আমার পিচ্চি বউ, আর আমার কোনো বুইড়া বউয়ের দরকার নেই, এটাকে দিয়েই চলবে।
এত কষ্ট করে এটাকে আমার নিকটে আনলাম, 3 মাস ধরে ধৈর্য ধরে কাছে এনেও দূরে সরিয়ে রাখলাম। সব কি এমনি এমনি? হুম। এই পিচ্ছি বউটা আমার কাছে সব কিছুর থেকে অনেক দামি, নিজের প্রাণের থেকেও বেশি। তোমার মধ্যেই তো আমার বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাই। আর যার প্রাণ এই পিচ্চির মধ্যে, তাকে কিভাবে যেতে দেই? বেঁধে রাখবো একদম। আর আমার থেকে দূরে যেতে চাইলে তোমাকেও শেষ করব, আর আমি নিজেও শেষ হয়ে যাব। কিন্তু কখনো তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না। আমার নেশাময় ভালোবাসার আসক্তি তুমি, আমার হৃদস্পন্দন তুমি, আমার স্নিগ্ধ পরি। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার চোখে অশ্রু চলে আসলো। এরপর আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ান বলিষ্ঠ হয় ঠিক করে ধরতেও পারছে না, তবু এমনভাবেই ধরেছে যে হাত থেকে ছুটে গেলেই আদ্রিয়ানকে হারিয়ে ফেলবে। আর মেঘার এরূপ আচরণে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। অবশেষে তার প্রেয়সী তার কাছে এসেছে। এত কেন ভালোবাসেন আমায়? আমি তো সব মেয়ের মতোই সাধারণ, কিন্তু আপনার ব্যক্ত আলাপে আমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আপনাকে আমি নিজের করে পেয়েছি। আমিও যে আপনাকে নিজের সবটা দিয়েই আসক্তি হয়েছি আদ্র। নেশাময় ভালোবাসার আসক্তিতে যে আমিও খুব জটিলভাবে আপনার সাথে মিশে গেছি আদ্র। অবশেষে সেই ক্ষণ আসলো। মেঘার মুখ থেকে সেই বাক্যগুলো বের হলো, যেই বাক্যগুলো শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে। আজকে তার উদ্দেশ্য সফল হয়েছে, পেরেছে সে তার আসক্তিকে নিজের প্রতি আসক্ত করতে। আদ্রিয়ান মেঘাকে সেই অবস্থাতেই কোলে উঠিয়ে আদ্রিয়ান রুমের সাথে অ্যাটাচ করা মিনি ট্যারেসে গেল। ওইখানে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা দোলনা ছিল। মেঘাকে কোলে নিয়ে ওইখানে গিয়ে বসলো। রাতের আকাশে চাঁদ উঠল, মেঘেরা আনাগোনা করছে স্তম্ভে স্তম্ভে। হয়তো একটু পর বৃষ্টি আসবে। ঠান্ডা বাতাসে দুই মানব মানবীর শরীরে শীতল হাওয়া লেগে গেল। মেঘের হঠাৎ করে এরূপ আবহাওয়ায় শীত লাগছে, তাই একটু কেঁপে উঠল। আজ বৃষ্টিতে ভিজলে কেমন হবে স্নিগ্ধ পরি? আজকে আবহাওয়াটা দেখেছো? একদম আমার পছন্দের। চাঁদ, মেঘ, ঠান্ডা হাওয়া সবই মিলেমিশে একাকার। আর এই মিশ্রিত রূপেই আমার বুকে এসে এই যে তুমিও তোমার অব্যক্ত অনুভূতি ব্যক্ত করেছো, তাতে আমিও এই প্রকৃতির মিশ্রিত অনুভূতির সাথেও একাকার হচ্ছি। তুমি কি শুনতে পারছো এই অস্বাভাবিক স্পন্দনের গতিগুলো স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মুখ তুলে তাকালো। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের ওই হালকা মেঘে ঢাকা যাওয়া চাঁদটাকে দেখলো। সত্যি আজ প্রকৃতিটা খুব মোহনীয়। এরপর আদ্রিয়ানের দিকে তাকালো। হঠাৎ করেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। আস্তে আস্তে তার প্রকোপ বাড়তে লাগলো। আর সেই বৃষ্টির প্রকোপে দুই মানব মানবী ভিজতে লাগলো। আদ্রিয়ান দেখলো মেঘার শরীর অলরেডি ভিজে গেছে, কারণ সে একটা জর্জেটের শাড়ি পরেছিল, যা এখন শরীরের সাথে লেপ্টে আছে। এসব দেখে আদ্রিয়ান একটা ঢুক দিল। এরপর মেঘার দিকে হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। এরপর লো ভয়েসে, আজ যদি নিষিদ্ধ কিছু করি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার সারা শরীর কেঁপে উঠল। আদ্রিয়ানকে ধরা হাতগুলো আরো শক্ত করে ধরলো মেঘা। মাথা নিচু করে থাকলো মেঘা, কিছুই বলল না। মেঘাকে কোনো কিছু বলতে না দেখে আদ্রিয়ান আর কিছু বলে না। ডোন্ট ওয়ারি জান, তোমার অনুমতি ব্যতীত কখনোই তোমাকে নিষিদ্ধ ইচ্ছেগুলো প্রকাশ করব না। বলে যখন আদ্রিয়ান মেঘাকে নিয়ে উঠতে চলো, তখন মেঘা আদ্রিয়ানের বুক খামছে ধরল। আদ্রিয়ানকে কুলে থাকা অবস্থায় জড়িয়ে ধরল। আদ্রিয়ান মেঘার পজিটিভ সাইন দেখে কানের কাছে বলল, পিচ্ছি বউ, এবার তোমার কি হবে? ধরা তো দিয়ে দিলে, এখন আমার পাগলামিগুলো সামলানোর দায়িত্বভার তোমার জান। এরূপ কথা বলেই আদ্রিয়ান মেঘাকে কোলে নিয়ে বেড়ে গেল। এরপর মেঘার কপালে এক কিস করে তার অব্যক্ত অনুভূতিগুলো ধীরে ধীরে বাড়তে লাগলো। আর তার সাথে বাড়তে লাগলো দুই মানব মানবীর স্পর্শ কাতুরে কিছু সুখময় ধ্বনি, যা দেওয়ালের মধ্যেই বাড়ি খেতে লাগলো। প্রকৃতিও তাদের সুখময় অনুভূতির মাঝে সাক্ষী হয়ে থাকলো। আজ মেঘা আদ্রিয়ানের রিসেপশন। বাড়িটিকে খুব সুন্দর করে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। যেহেতু বিয়েটা তেমন ধুমধাম করে হয়নি, তাই রিসেপশনটা বড় করে হচ্ছে। এতে অবশ্য আদ্রিয়ান দ্বিমত পোষণ করেছিল। অনুষ্ঠান ঘরোয়াভাবে করতে চেয়েছিল, কিন্তু দাদিমার মেঘার আব্বু বড় করে অনুষ্ঠান করতে চাইল।
কারণ তাদেরও ইচ্ছে আছে। আদ্রিয়ান ওদের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি। মেঘাও এতে অনেক খুশি হয়েছে। আর মেঘার মুখে হাসি ফোটাতে এই সামান্য অনুষ্ঠান করা যায়, কিন্তু এতে যে তাদের লাইফ সংকটে যাবে। নিজ ওই দিন আদ্রিয়ানের বন্দি কারাগার থেকে পালিয়েছে, আর তার সাথে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে শুধুমাত্র নির্জ নয়, এর পিছনে বড় মাস্টারমাইন্ড আছে, যে নারী পাচারের মেইন লিডার। আদ্রিয়ান বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রেখেছে, হয়তো কালপিটকে 2-1 দিনের মধ্যেই ধরে ফেলবে। কিন্তু এখন কথা হচ্ছে আদ্রিয়ানের অনুষ্ঠান, যাদের প্রায় 1000 খানিক মানুষকে ইনভাইট করা হয়েছে। বেশিরভাগ আদ্রিয়ানের ক্লায়েন্ট, সাথে মন্ত্রী, নেতা, গণ্যমান্য ব্যক্তিরাও আছে। তাই সবার সেফটির ব্যাপারটাও তাকে দেখতে হচ্ছে। সব কিছুই খুবই নিখুঁতভাবে হ্যান্ডেল করছে আদ্রিয়ান। মেঘাকে আজ নেভি ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সুন্দর করে একটি হিজাব দিয়ে হালকা সাজ দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে। মেঘার সাজ হয়ে গেলে সে বসে বসে আদ্রিয়ানের ফোন নিয়ে গেম খেলতে থাকে। আদ্রিয়ান তার ফোনটা মেঘাকে দিয়ে যায়। মেঘা বোর হচ্ছিল দেখে তার ফোনটা দিয়ে যায়। দরজা ঠেলে তনি এসে মেঘার পাশে বসে তাকে হালকা ধাক্কা দিয়ে, কি রে জানো, জামাই পেয়ে তো আমাকেই ভুলে গেলি, এতই পর করে দিলি আমায়। দুকি দুকি ফেস করে তন্নি বলল। তন্নির কথায় আদ্রিয়ানের ফোন পাশে রেখে তন্নির দিকে তাকালো, এরপর হালকা হেসে তন্নিকে জড়িয়ে ধরে। কি বলছিস এসব? আমি এরকম না, সেটা তুই জানিস। আর তোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, তা তোর জিজুকে জিজ্ঞেস করিস। সে কি আমাকে বাইরে যেতে দিছে, নাকি কোনো মোবাইল দিছে? শুধু জেলখানায় রাখছে, কোনো স্বাধীনতায় তখন দেয়নি। তো বল, কিভাবে যোগাযোগ করব আমি তোর সাথে? ওরে বাবা, এত লম্বা কাহিনী! যাই বল, জিজু কিন্তু তোকে চোখে হারায় খুব। দেখলি না কতবার যে তোকে দেখে গেছে হিসেব ছাড়া। ইস, আমিও যদি এরকম একটা জামাই পাইতাম, তাহলে জীবনে আর কি লাগে বল। কেন রে, আমাদের আশরাফ ভাইয়া কি কম নাকি? হঠাৎ মেঘার এরূপ কথা শুনে তন্নি ভ্যাবাচাকা খেয়ে গেল। কোন কথা থেকে কোন কথাই যাচ্ছে। এখানে ওনার কথা কেন আসছে? বেবি, তুমি কি আমাকে এতই অবুঝ মনে করো? আমি কি বুঝি না? এই 2 দিন ধরে তোমাদের কার্যকলাপ দেখেছি, কিভাবে চোখে চোখে কথা ইশারা হচ্ছিল। মেঘের এরূপ কথাই আর চুপ থাকতে পারল না তনি। এরপর বলল কিভাবে তাদের সম্পর্ক সম্ভব হয়েছে, আশরাফ কিভাবে তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল, সব কিছুই। এভাবে অনেকটা সময় অতিবাহিত হলো। এরপর মেঘাকে নিতে দাদিমা আসে। এরপর দুজন মিলে মেঘাকে নিয়ে যায়। ওদের সাথে 4 জন মহিলা গার্ডও ছিল। আদ্রিয়ান কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। হঠাৎ করে সবাইকে সিঁড়ির দিকে তাকাতে দেখে সেও সেই দিকে খেয়াল করলো। আর দৃষ্টি পড়তেই আর দৃষ্টিটা সরানো সম্ভব হলো না। সাথে কয়েকটা হার্টবিট হয়তো মিস করেছে। মেঘা আস্তে আস্তে দাদিমা আর তন্নির সাথে কথা বলতে বলতে হালকা হাসি মুখে নিচে নামতে লাগলো। এরপর যখন নামছিল তখন তার চোখ আশেপাশে যায়, কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিটিকে প্রদর্শন হয়। আদ্রিয়ান মেঘার সাথে ম্যাচিং করে আজকে ড্রেস আপ করেছে। চুলগুলো সুন্দর করে সেট করা, মুখে হালকা চাপদারি, মুখে মায়াবী হাসি। এক কথায় পুরো রাজকুমার লাগছে। তার রাজকুমার এত সুন্দর হতে কে বলেছে এই রাজকুমারটাকে? এখন যদি তার রাজকুমারকে শাকচুনিগুলো নিয়ে যায় তখন তার কি হবে? না না, শাকচুনি নিতে আসলে তাদের হাত পা ভেঙে দিবে। দরকার হলে রাজকুমারকে কম্বলের ভেতর ঢুকিয়ে রাখবে, তবুও তার রাজকুমারকে কাউকে দেবে না। এরূপ কথা ভাবতে ভাবতে যখন নিচের সিঁড়িতে নামতে গেল তখন লেহেঙ্গার পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে কেউ এসে তাড়াতাড়ি তাকে কোমর জড়িয়ে ধরে ফেলে। মেঘাও এরূপ কাণ্ডে ঘাবড়িয়ে যায়। আজকে যদি পড়ে যেত তাহলে তো তার মান সম্মানটা যেত। আমার স্নিগ্ধপরীর সম্মান মানে আমার সম্মান, তার সম্মানে আঘাত আনা মানে আমার সম্মানেও আঘাত লাগা। তাই বেঁচে থাকতে কখনো নিজের সম্মানে আঘাত লাগতে দেব না জান। হঠাৎ আদ্রিয়ানের কথাই মেঘা চোখ তুলে দেখে যে আদ্রিয়ান তাকে ধরে রেখেছে। আদ্রিয়ান মেঘাকে ঠিক করে দাঁড় করায়। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেল। সবার সামনে কি কাণ্ডটা না ঘটলো। এই লজ্জা শুধু আমার জন্য, বাইরের কাউকে এই লজ্জা দেখানোর অধিকার আমি তোমাকে দেইনি মেঘু। এসব কথা বলে আদ্রিয়ান হাত বাড়িয়ে দিল। মেঘাও মুচকি হেসে আদ্রিয়ানের হাতে হাত রাখলো।
এরপর দুজনই হেঁটে মেন স্টেজে যেতে লাগলো, আর সবাই ফুল দিয়ে তাদের যাত্রাপথগুলো ফুলের বর্ষণ সৃষ্টি করলো। মেঘার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, এত সুখ সুখ লাগছে যে আর কি বলবে। এরপর মেঘাও আর্যেন স্টেজে উঠে বসলো, সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা দিতে লাগলো। এভাবেই আনন্দ উল্লাসে অনুষ্ঠান শেষ হলো। আজ আর্যেন ও দাদিমার জন্য নাস্তা বানাচ্ছে মেঘা। আর্যেন অবশ্য ঘুমে। মেঘা সকাল সকাল উঠেই গোসল করে কিচেনে চলে আসছে। সার্ভেন্টরা মানা করার সত্ত্বেও সে কোনো বারণ শোনেনি। আর্যেন যদি দেখে যে মেঘা কিচেনে, তাহলে হয়তো হুলস্থুল কাণ্ড বাঁধবে। কি এক অবস্থা! সেসবকে তোয়াক্কা না করে নিজের মতো নাস্তা বানাতে লাগলো। এতদিন এই বাড়িতে থেকে আর্যেনের পছন্দ অপছন্দ সবই সে আগে থেকেই জেনে নিয়েছে। সাথে কিভাবে রান্না করতে হয় তাও শেফের থেকে শিখে নিয়েছে সবার অগোচরেই। মাঝে মাঝে রান্না করতো সে আর্যেনের জন্য। আর্যেন হয়তো বিষয়টা জানতো, তাই মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে রাগারাগি করতো কেন মেঘা কিচেনে যায়। সেই বিষয়গুলো মেঘা জানতো না, কিন্তু পরে রেণু খালাই কথায় কথায় মেঘাকে বলে। মেঘা এসব শুনে তেমন কোনো পাত্তা দিল না। সে তার মন চাইলেই রান্না করত। রান্নাটা তার এখন প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিরে বুড়ি, তুই এত সকালে এখানে কি করছিস? ও মা, এ কি এলাহি কাণ্ড! এত কিছু রান্না কি তুই একা করেছিস? হঠাৎ করেই দাদিমার কণ্ঠ শুনে চমকে উঠল। আর সেই সময় ডিম অমলেট করার জন্য তেল দিচ্ছিল। তেল গরম হয়, অসতর্কতার জন্য তেল ছিটকে হাতে পড়ল। হালকা আহ করে আওয়াজ করলো, যা দাদিমার কানে পৌঁছালো। কিরে, হাত পুড়ে ফেলেছিস নাকি? দেখি দেখি। দাদিমা যখনই মেঘার হাত ধরতে যাবে তখনই হাত পিছনে নিয়ে, আরে দাদিমা, আমার কিছু হয়নি। তুমিই তো হঠাৎ করে এসে আমাকে চমকে দিলে, তার জন্যই তো আমি ভয় পেয়ে আওয়াজ করলাম। ইস, আমারও বুদ্ধির লোপ পাচ্ছে। বেশি ভয় পাইয়ে দিয়েছিস আমার বুড়িটাকে, তাই না? আমি খুব সরি রে বুড়ি। দাদিমার এরূপ কথাতে ফিক করে হেসে দিল। দাদিমা, আজ কিন্তু বিয়ের আমার প্রথম রান্না। তোমার নাতি তো আমাকে এখানে আসতেই দেয় না, বলে কি না আমি নাকি এখনো অনেক পিচ্ছি, এসব নাকি আমি সামলাতে পারবো না। তোমার নাতি তো আর জানে না মেঘা কি। বলে মুখটাকে বিকৃত করে আবার দাদিমার দিকে তাকালো। দাদিমা মেঘার কথায় খুব মজা পেল। ঠিক বলেছিস, তোর দাদা শ্বশুরও আমাকে একদম চোখে হারাতো, কোনো কাজেই করতে দিত না। কাজ করার বয়স নাকি তখন আমার হয়নি, অথচ বাবার সংসারে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম। ছোট ছিলাম ঠিকই, তবু সব কাজই করতে পারতাম। সে কথা তোর দাদা বুঝলে তো? বড্ড অভিমান করে বলল দাদিমা। ওদের কেমিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবাসতো। এই যে দাদা নেই, তবুও দাদিমা নিঃসংকোচে ওনার কথা বলে প্রফুল্ল হয়ে বলে, যেন এখনো সেই সদ্য ফোটা প্রেম আবেগ। কত নিখুঁত সেই অনুভূতিগুলো। দাদিমা দাদুমণিকে খুব ভালোবাসো, তাই না? সে আর বলতে, তোর দাদুমণি যা রাগী আর গম্ভীর ছিল, সব সময় আমাকে বকার উপরেই রাখতো, কিন্তু খুব ভালোবাসতো আমায়, কখনো কোনো দুঃখ আসতে দেয়নি। কিন্তু হঠাৎ করেই মানুষটা আমাকে ফেলে চলে গেল, আর রেখে গেল তার দুই অংশকে, যাদের দিকে তাকিয়েই আমার দিন কাটতেও লাগলো। এরপর একদিন আমার ছেলে আর ছেলের বউ চলে গেল, আমাকে ছেড়ে রেখে গেল তাদের সন্তানকে। এরপর থেকে সেই আমার একমাত্র অবলম্বন হয়ে গেল। দাদিমার কথা শুনে মেঘার চোখে পানি চলে আসলো। আসলে জীবন যুদ্ধে সবে সংগ্রাম করেছে, কেউ বেশি তো কেউ কম, কিন্তু তবুও সংগ্রাম করে যাচ্ছে। মেঘা নিজেকে সামলাতে না পেরে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে তার কেন জানি খুব খারাপ লাগছে। দাদিমা মেঘাকে শান্ত হতে বলে মজার মজার কথা শোনাতে লাগলো, যেন মেঘার মন খারাপ না হয়। এমনিতেই সামনে পরীক্ষা, তার মধ্যে এত কিছু ঘটলো যার জন্য মন একটু অন্যদিকে গেলে হয়তো তা পড়াশোনাতে ইফেক্ট পড়তে পারে। মেঘা কফি নিয়ে রুমে ঢুকে দেখলো আদ্রিয়ান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো যে আদ্রিয়ান ফ্রেশ হচ্ছে।
কফির কাপটি টেবিলে রেখে বেড গুছাতে লাগলো। মেঘা যখন বেড গুছাতে ব্যস্ত তখন আর্জিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে লাগলো। এরপর সামনে তাকিয়ে দেখলো তার পিচ্চি বউটা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘার কোমরের ঠিক উপরের দিকে শাড়ির কিছু অংশ নেমে যাওয়ায় কোমরটা স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে আর্জিয়ানের ভালোবাসার দু একটা চিহ্ন ভেসে আছে। মেয়েটা যে তার পাগলামিগুলো হাসি মুখে মেনে নেয়, এতেই যেন আর্জিয়ানের মন পুলকিত হয়। ভালোবাসার মানুষ যদি নিজেকে প্রিয় ব্যক্তির সান্নিধ্যে মিশে যায় তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে গণ্য হয়। আর্জিয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগুতে লাগলো। মেঘার যখন বেড গোছানো শেষ হয় তখন নিচে নেমে যায়, ঘুরতে যাবে তখনই আর্জিয়ানের সাথে ধাক্কা খেয়ে পিছনে পড়ে যায়। সাথে বাঁচার জন্য যখন আর্জিয়ানের শার্টের কিছু অংশ ধরতে যাবে তখন আর্জিয়ান মেঘার টানে তার উপরে পড়ে যায়, আর তাতে দুজনের ওষ্ঠ মিলিত হয়। মেঘা চোখ বড় বড় করে আর্জিয়ানের দিকে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা তার বুঝতে কিছু সেকেন্ড লাগে। যখন বুঝতে পারে তখন আর্জিয়ানকে সরাতে চাইলে আর্জিয়ান সরে না, বরং মেঘাকে আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। কিছুক্ষণ মুখ মিষ্টি করতে থাকে। এইভাবে 5 মিনিট করার পর আর্জিয়ান মেঘার ওষ্ঠ ছেড়ে কপালে গভীরভাবে একটি কিস করে। আচ্ছা স্নিগ্ধ পরি, তোমার মধ্যে এত মিষ্টি কেন? যার মিষ্টির স্বাদ বারবার গ্রহণ করলেও আরও গ্রহণ করতে ইচ্ছে করে। আর্জিয়ানের এরূপ কথা শুনে মেঘা ভীষণ লজ্জা পায়। লজ্জায় মুখে রক্তিম আভা ফুটে ওঠে। তোমার লজ্জারাঙা ওই রক্তিম আভাও আমাকে পাগল করে দেয় জান। কিভাবে সামলাবো নিজেকে আমি বলো তো? না তুমি আমাকে ঠিক থাকতে দিলে না, এই পাগলের পাগলামিগুলো এখন সামলাও। বলে আর্জিয়ান মেঘার ঘাড়ে মুখ গুজল। মেঘার শরীরে শীতল স্রোতের মতো শিহরণ বয়ে গেল। আর্জিয়ান তার স্পর্শগুলো যখন আরো গভীর করতে লাগলো তখন মেঘা তার হাত দিয়ে আর্জিয়ানের চুল খামচে ধরতে নিলে তীব্র হাতের ব্যথায় আহ করে উঠল। আর্জিয়ান হঠাৎ মেঘার এরূপ শব্দে মাথা তুলে মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখে পানি। তার জানকি কি খুব কষ্ট দিয়ে ফেলো। কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছো? বলে মেঘাকে চেক করতে লাগলো। আর্জিয়ানের এরূপ কাণ্ডে মেঘা তাড়াতাড়ি হাতটা শাড়ির নিচে লুকিয়ে ফেলো, যা আর্জিয়ানের চোখের আড়াল হয়নি। আর্জিয়ান খুঁজে বন্ধ করে মেঘার দিকে তাকালো। হাতে কি হয়েছে তোমার মেঘ, দেখি দেখাও। আর্জিয়ানের কথায় মেঘা উঠে বসলো, এরপর ক্যাবলা কান্তের মতো একটা হাসি দিয়ে, আরে কি হবে হাতে? কিছু হয়নি, সত্যি বলছি। আমি তোমাকে হাত দেখাতে বলেছি। কিছু হয়নি। আচ্ছা আপনার কফি তো ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করে আপনার জন্য কফি করলাম আর দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে। তুমি কার পারমিশন নিয়ে কিচেনে গিয়েছো? আর্জিয়ানের কঠিন বাক্যের কথা শুনে মেঘা ঠুকিল। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি, কার পারমিশন নিয়ে তুমি কিচেনে গিয়েছিলে বলো। চিৎকার করে জিজ্ঞাসা করে মেঘা কেঁপে উঠল। আর্জিয়ানের দিকে তাকিয়ে দেখলো তার চোখ থেকে ক্রোধ ঝরছে। মনে হচ্ছে সে ক্রোধে মেঘাকে অতল সাগরে ভাসিয়ে দিবে। না মানে আসলে। কি মানে আসলে করছো? দেখি হাত দেখাও। বলে যখন আর্জিয়ান মেঘার হাত ধরতে যাবে অমনি মেঘা হাত আবার লুকোনোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষে আর হলো না। আর্জিয়ান জোর করে হাতটিকে সামনে এনে দেখলো ডান হাতের উপরের চামড়ায় দুটো মাঝারি আকারে ফুসকা পড়েছে, জায়গাগুলো কালো হয়ে আছে। এই মেয়ে এই ব্যথা নিয়ে এতক্ষণ দিব্যি বসেছিল। আর্জিয়ান তাড়াতাড়ি নিজের পার্সোনাল ওষুধের ওয়ারড্রপ থেকে বার্ন ক্রিম নিয়ে মেঘাকে বেডে বসিয়ে যত্ন সহকারে লাগিয়ে দিতে লাগলো। যখনই মেঘা ব্যথায় কেঁপে উঠছে তখনই আর্জিয়ান ফু দিতে লাগলো, কিন্তু আর্জিয়ান একবারও মেঘার দিকে তাকায়নি। এই মেয়ে সবসময় তার অবাধ্য হয়, বেশি লাই দেওয়াতে মাথায় উঠে নাচছে। আর্জিয়ান মেডিসিন লাগাইয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই ওয়াশরুমে গিয়ে একদম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো। এরপর ল্যাপটপ আর ফাইল নিয়ে বের হলো। মেঘার দিকে ফিরেও তাকালো না। মেঘা এতক্ষণ বসে বসে আর্জিয়ানের কাণ্ডগুলো দেখছিল। আর্জিয়ান কি তার সাথে রাগ করেছে? রাগ তো করারই কথা, বারবার অবাধ্য হচ্ছে, কিন্তু তারও তো ইচ্ছে হয় আর্জিয়ানের জন্য কিছু করতে। কিন্তু আর্জিয়ান যা পসেসিভ, মনে হয় না মেঘার এই জীবনে নিজের ইচ্ছে মতো কিছু করতে দেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে হুঁশ আসলো যে আর্জিয়ান তো রুম থেকে বের হয়ে নিচে গেল। মেঘের বানানো নাস্তা করলে আর্জিয়ান আর রাগ করে থাকতে পারবে না, তাই
তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে আছে, কিন্তু আদ্রিয়ানকে কোথাও দেখতে পেল না। এরপর সার্ভেন্টদের জিজ্ঞাসা করলো তারা সবাই এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে কেন। তখন একজন উত্তর দিল যে মেঘাকে কিচেনে আসতে দেওয়ার জন্য তাদেরই মান্থের স্যালারি কেটে দেওয়া হয়েছে, যার জন্য সবাই এইভাবে দাঁড়িয়ে আছে। এরূপ কথা শুনে মেঘার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আদ্রিয়ান তার উপর করা রাগ এই মাসুম সার্ভেন্টদের উপর ফেলেছে। তাদের তো কোনো দোষ নেই, দোষ তো মেঘার। শাস্তি দিলে তাকে দেবে, কিন্তু না, তার কাজ তো বাঁকা।